আসসালামু আলাইকুম। আপনারা যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকেও পে স্কেল নিয়ে কিছু আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। বেশ কিছুদিন থেকে পে স্কেল নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা, উদ্বেগ, বিভিন্ন কিছুই টেনশন জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিন্তু মানে চলছে এবং এটা বেশ চলমান আছে, এবং আরো যে কতদিন চলবে বা আরো কতদিন এই টেনশন চলবে এটা বলা অত্যন্ত দুরূহ একটি বিষয়। কারণ পে স্কেলটা আসলে বাস্তবায়ন কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, এটা কম বেশি আমরা অনেকে কিছুটা জানি, আবার অনেকে জানলেও হয়তো গভীরভাবে ওই ওই পর্যায়ে হয়তো আমরা জানি না। তো মূল বিষয় হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আসলে পে স্কেল বর্তমানে, এর আগে এতদিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা ওই পিরিয়ড, ওই সময়কালীন বিভিন্ন টেনশনগুলো ছিল, তো বিদায়ী অর্থ উপদেষ্টা যার সঙ্গে অনেকগুলো বিষয় ক্লিয়ার করে দিয়ে গেছেন। তিনি কিন্তু বারবার বলে গেছেন যে টাকা আমরা রেখে যাচ্ছি, প্ল্যান আমরা দিয়ে যাচ্ছি, তো বা বাস্তবায়নে পলিসি আমরা দিয়ে যাচ্ছি, এবং তিনি কিছু নোটও দিয়ে গেছেন, সমস্যা হবে না। তাহলে এখন এত সমস্যা হচ্ছে কেন? এখন কেন এত জটিলতার সৃষ্টি হচ্ছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে? তো এই জটিলতাগুলো যদি আমরা একটু আপনার হচ্ছে মানে পর্যালোচনা করি, তাহলে একটু বিষয়গুলো একটু রাজনৈতিক ভাবে চলে যাবে, রাজনৈতিক বিষয় চলে আসবে। একটু আমরা খেয়াল করে দেখি, গত 2-3 দিন আগে আমাদের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা হয়েছে, এটা সবাই আমরা জানি কম বেশি। এবং বর্তমানে নতুন যে গভর্নর আসছে ওনার নাম হচ্ছে মোস্তাকুর রহমান, এবং আগে আগে যিনি ছিল ওনার নাম তো আমরা সবাই জানি কম বেশি। তো এখন যিনি এসছেন এর নাম হচ্ছে মোস্তাকুর রহমান, ইনি একজন ব্যবসায়ী। এই প্রথম মানে একটি ব্যতিক্রমী উদ্যোগ আমাদের দেশে, ব্যবসায়ীকে বাংলাদেশের মতো, বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় প্রধান ব্যক্তি হিসাবে নিয়োগ দেওয়া হলো। বাংলাদেশ ব্যাংক, যেটাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক, দেশের অর্থনীতির অন্যতম একটি প্রধান মেরুদণ্ড কিন্তু বাংলাদেশ ব্যাংক, এখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রিত হয়। সেখানে নিয়োগ দেওয়া হলে একজন ব্যবসায়ীকে, দেখেন একটা কথা আছে, দেশের রাজা যদি ব্যবসায়িক হয় প্রজারা সব ভিখারি হয়। কথাটা শুনতে খুব খারাপ লাগলেও আমি কথাটা বলতে বাধ্য হলাম। একজন ব্যবসায়িককে যদি আপনার এই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি সেন্ট্রাল ব্যাংকে প্রধান করে নিয়োগ দেওয়া হয়, তাহলে এখানে অনেক কিছুই, অনেক ধারণায়, অনেক বিষয় চলে আসতে পারে। আমরা প্রেক্ষাপটটা একটু, আমাদের পার্শ্ববর্তী দেশ এর প্রেক্ষাপটটা এবং আমাদের দেশের প্রেক্ষাপটটা মিলা দেখার চেষ্টা করি। খেয়াল করে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হচ্ছে ডক্টর সঞ্জয় মালহোত্রা, যিনি সাবেক আইএস এবং অর্থ ও রাজস্ব সচিব, যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স এবং কম্পিউটার সায়েন্সে পিএইচডি, পার্শ্ববর্তী দেশ ভারতে, অর্থাৎ সরকারি ব্যুরোক্র্যাট। শ্রীলঙ্কাতে ডক্টর নন্দলাল বিরাজ সিংহ, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি মাস্টার্স ও পিএইচডি, আইএমএফ এর সাবেক প্রধান অর্থনীতিবিদ ও সাবেক সিনিয়র ডেপুটি গভর্নর, অর্থাৎ তিনি একজন ব্যুরোক্র্যাট বা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করে আসছেন। নেপাল, ডক্টর বিশ্বনাথ পৌড়েল, ন্যাশনাল প্ল্যানিং কমিশনের সাবেক ভাইস চেয়ারম্যান, অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি। ভুটান, দাসো ইয়াংচেন, প্রথম নারী গভর্নর, সাবেক ডেপুটি গভর্নর, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স। মালদ্বীপ, আহমেদ মুনোয়ার, সাবেক অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অস্ট্রেলিয়ার ম্যাকোয়ারি ইউনিভার্সিটি থেকে ম্যানেটরি ইকোনমিক্সে মাস্টার্স। এবার আমাদের দেশ বাংলাদেশ, মুস্তাকুর রহমান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, অন্যতম প্রধান যোগ্যতা তার এতে। হেরো সোয়েটার্স গার্মেন্টস এর এমডি, তার ব্যক্তিগত যোগ্যতা এতে। বিশ্ববিদ্যালয় থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমকম অ্যাকাউন্টিং ICMB থেকে উত্তীর্ণ। এখন আপনারা মেলান বিগত মানে মানে পার্শ্ববর্তী 5টা দেশের গভর্নর কারা আর আমাদের দেশের গভর্নর কারা। দেশের রাজনৈতিক সরকার আসলে রাজনৈতিক লোকদেরই অর্থাৎ তাদের পছন্দ মতো লোকদেরই নিয়োগ দিবে, এটাই স্বাভাবিক, এটাই উচিত, এটাই অন্যান্য দেশেও দেয়, আমাদের দেশেও দিয়েছে, এর ব্যতিক্রম হয়নি। এটা নিয়ে বিষয়টা এই জায়গার না। কিন্তু সেখানে তো দলীয় লোক নিয়োগ দিতে হবে, তার মানে তো এই না যে একজন দলীয় অন্ধভক্ত লোককে নিয়োগ দিতে হবে। দলীয় লোক নিয়োগ দিতে হবে তার মানে তো এই না যে ব্যাকগ্রাউন্ড না দেখে দল একনিষ্ঠ লোককেই নিয়োগ দিতে হবে। ওই যে আমি একটা কথা বললাম না একটু আগে, দেশের রাজা যদি ব্যবসায়িক হয়, প্রজারা কিন্তু ভিখারি হয়। কথাটা মনে রাখেন, ভবিষ্যতে কথাটা মিলানোর চেষ্টা করেন। এখন আমি কেন এই উদাহরণগুলো টানার চেষ্টা করলাম পে স্কেলের সাথে, দেখেন তারা কারো কিছু কথা বলি, রাজনৈতিক সরকার দেশে ক্ষমতা আসার পর তার ওই যে বললাম যে তার পছন্দসই লোকজনের দিবে, এটা স্বাভাবিক। তো কিন্তু এই পছন্দসই লোকগুলো যে ব্যবসায়ী থেকে আসে এই প্রথম দেখা গেল, এবং তার নির্বাচনী মানে পরিচালনা কমিটির একজন সদস্য। চিন্তা করা যায়, এত দলীয় লোক নিয়োগ দেওয়া, এত মানে দলীয়করণ করা শুরুতেই কি উচিত? তা আবার একটি বাংলাদেশ ব্যাংক মানে দেশের সেন্ট্রাল ব্যাংকের মানে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগ দেওয়া। তো ইনি নিয়োগ দিয়ে কি করছেন সেদিকে আসতেছি পরে। কিন্তু অন্যান্য দেশের সাথে যদি মেলাই, প্রেক্ষাপট মেলাই, তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কেন আমি কথাগুলো বললাম, কেন আমি পে স্কেলের সাথে মেলানোর চেষ্টা করতেছি, এটাই বিষয়টা আসতেছি। দেখেন, গত বিদায়ী অর্থ উপদেষ্টা বলে গেছেন 22,000 কোটি টাকা রেখে গেছেন পে স্কেলে বাস্তবায়নের জন্য বরাদ্দ। সেখান থেকে টাকা থাকা সত্ত্বেও বর্তমান সরকার আসার পর থেকে কিন্তু পে স্কেল নিয়ে তেমন কথা বলতেছে না, গরিমসি এই সেই বিভিন্ন কথা বলে কিন্তু প্রায় সময়গুলো পার করে দিয়ে যাচ্ছে। কোনো দৃশ্যমান কোনো অগ্রগতি চিহ্ন কিন্তু এখনো দেখা যায়নি। শুধু অর্থমন্ত্রী একদিন বলছে আমি দেখে কথা বলবো, ভালো কথা, দেখতেছেন না কেন? এবং বিভিন্ন উড়াধারা মারফতে শোনা যাচ্ছে যে পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে, এটা আগেকার অর্থ উপদেষ্টা বলছেন একবারে বাস্তবায়ন করা আমাদের মতো দেশের পক্ষে সম্ভব না, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে, এটা সমস্যা না, ঠিক আছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন করেন আপনারা। কিন্তু পর্যায়ক্রমে বাস্তবায়ন যদি এভাবে এই মানে একেবারে দেখেই বলতে মানে ইয়ে হয়ে যায়, তাহলে কি অবস্থা দাঁড়ায়? এখন আমি আসি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা কেন বললাম পে স্কেলের সাথে। এর আগের গভর্নর তো পে স্কেলের অন্তর্বর্তী সরকারের গভর্নর তো পে স্কেলের বিরোধিতাই করছেন, করে তো এই আপকামিং নতুন যে রাজনৈতিক সরকার তাদেরকে খুশি করার জন্য তিনি বিরোধিতা করে বিভিন্ন কথা বলছেন, কিন্তু তার এই খুশি করার কথা বর্তমান সরকার খুশি হয়নি, তাকে বিদায় করছেন। আসলে লেজুর ভিত্তি করে ভালো থাকা যায় না কারো কাছে, তার মানে সুন্দর একটা দৃষ্টান্ত এটাই। তো এখন বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কেন আমি পে স্কেলের সমস্যাটা মিলানোর চেষ্টা করতেছি, দেখেন ইনি আসার পরের দিনই এই বর্তমান সরকারের এবং বর্তমান মন্ত্রী পরিষদের একজন সদস্যর একটি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, একটি ব্যাংকে 1,000 কোটি টাকা অলরেডি বরাদ্দ দিয়ে দিচ্ছেন এই গভর্নর ক্ষমতা আসার পরে। কেন আমি মিলালাম কথাটা? তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, অনেক নাজুক অবস্থা, এই ব্যাংকগুলো থেকে টাকা লুটপাট হয়ে গেছে, এই টাকাগুলো বিভিন্নভাবে মিসইউজ হয়েছে, তার দায় কি এই সরকারি কর্মচারীরা নেবে? দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, তাহলে এই 1,000 কোটি টাকা কোথা থেকে আসলো? ফ্যামিলি কার্ড নিয়ে তো দৌড়ঝাঁপ চলতেছে, ফ্যামিলি কার্ডের বরাদ্দ কোথা থেকে আসবে? এই বরাদ্দগুলো কোথা থেকে আসবে? তাহলে কি আমরা ধরে নিতে পারি না তো ওই যে 1,000 কোটি টাকা একটি ন্যাশনাল একটি ব্যাংকে দেওয়া হলো তারল্য, এবং সেই ব্যাংক কিন্তু এই মন্ত্রী পরিষদের একজন সদস্যেরই ব্যাংক,
ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দেওয়া হয়েছে। এবং এই যে ফ্যামিলি কার্ডের 10 তারিখে উদ্বোধন হবে দেশের 8টা বিভাগে পাইলটিং আকারে। তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যেহেতু বরাদ্দ নাই, নতুন বাজেটের মধ্যে এগুলো বরাদ্দ ছিল না, তাহলে এই বরাদ্দগুলো কোথা থেকে আসতেছে? ওই 22,000 কোটি টাকা থেকে অবশ্যই হতে পারে। এবং এই জন্যই আমাদের পে স্কেলটা কি হচ্ছে, ডিলে হচ্ছে। এই জন্য আর এই জন্যেই ধরে নিতে হবে যে একেবারে দল একনিষ্ঠ লোককে অতীতের ধারাবাহিকতা, অতীতের ব্যাকগ্রাউন্ড, অতীতের রীতিনীতি, কালচার থেকে বের হয়ে এসে একজন ব্যবসায়িককে, অর্থাৎ ব্যবসায়িককে বাংলাদেশ ব্যাংকের মতো জায়গায় গভর্নরশিপে নিয়োগ দেওয়া হলো, যাতে তারা এই লোক বা একে দিয়ে ব্যবসায়ী বান্ধব একটা পরিবেশ গড়ে উঠবে। ব্যবসায়ীরা তাদের মতো করে পরিচালিত করবে, সাধারণ জনগণ, সাধারণ চাকরিজীবীরা যা হোক, এবং এক কথায় দল যা বলবে তাই শুনবে। কারণ আমি এই নাকি ছোট করে কথা, মুস্তাকুর রহমান নাকি ছোট করে উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু একটি দলীয় লোককে, এই ধরনের একটি দলীয় লোককে যদি এই ধরনের একটা সেন্সিটিভ জায়গায় নিয়োগ দেওয়া হয়, তাহলে তার থেকে কতটুকু ভালো পারফরমেন্স আশা করা যায়? বাংলাদেশ ব্যাংকের মতো জায়গা, দেশের অর্থনীতির, আমি প্রথমেই বলছি, দেশের অর্থনীতির অন্যতম একটি মেরুদণ্ডের জায়গা হচ্ছে দেশের সেন্ট্রাল ব্যাংক। সেখানে দল মত নির্বিশেষে একজন যোগ্য ব্যক্তিকে, যার অতীত ব্যাকগ্রাউন্ড আছে এই ধরনের ইয়েতে, তাকে নিয়োগ দেওয়া কি উচিত না? তার পলিসির সাথে এই একজন দলীয় লোকের, এত দলীয় লোকের পলিসি কি একরকম হবে? তাহলে এই যদি রাজনৈতিক সরকারের যদি মানে ইচ্ছা শক্তি এইভাবে যদি কাজ করতে থাকে, অর্থমন্ত্রী বলতেছে যে পরিবর্তন, আমরা আমাদের এক কথা যেটা বলার চেষ্টা করেন যে আমরা আমাদের পছন্দ মতো লোকজনকে বসাইছি। পছন্দের মতো লোকজনকে আপনারা বসান, তাতে আপত্তি নেই, কিন্তু সেই পছন্দের মতো লোক কি এই ধরনের লোককে বসানো উচিত একটি সেন্ট্রাল ব্যাংকে? এখানে পছন্দ মতো লোককে বসানো হয়নি, শুধু এখানে বসানো আছে আপনাদের সুবিধা মতো লোক, যাকে দিয়ে আপনারা সুবিধা করতে পারবেন। দেশের অর্থমন্ত্রী, বর্তমান যে অর্থমন্ত্রী, উনি একজন ব্যবসায়ী, বড় ধরনের ব্যবসায়ী। এই মন্ত্রিসভা অনেকেই আছে অনেক বড় ধরনের ব্যবসায়ী, তাদের স্বার্থ ঠিক শুরু হয়ে সংরক্ষিত রাখা হচ্ছে, তাদের স্বার্থ সংরক্ষিত রাখার জন্য তাকে বসানো হচ্ছে। এই জন্য বসার পরের দিনই এই মন্ত্রিসভারই একজন মন্ত্রীর ব্যাংকে 1000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই দেশের কর্মকর্তা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে গড়িমসি চলতেছে। তাহলে এখন বুঝতে পারতেছেন কেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, কেন পে স্কেল বাস্তবায়নে এত গড়িমসি হচ্ছে, কি কারণে দেরি হচ্ছে? এই পে স্কেলের যে বরাদ্দকৃত 22,000 বা 20,000 কোটি টাকা যে বরাদ্দ রেখে আছে, এই টাকাগুলো বিভিন্ন খাতে খরচ করে দেওয়া হবে, দিয়ে এই অর্থ বছরে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন হবে না। আগামী অর্থ বছরে আগে পে স্কেল কোনো মতেই বাস্তবায়ন হবে না, কারণ এই যে টাকাটা বরাদ্দ রেখে গেছে, এই টাকাটা এনারা বিভিন্ন খাতে, এনাদের নিজস্ব খাতে, পাশাপাশি লোক দেখানো, যে ফ্যামিলি কার্ডের মধ্যে লোক দেখানো কিছু খাতে খরচ করা হবে, আর বাদ বাকিটা এনাদের নিজস্ব খাতে খরচ করা হবে। করে এই টাকাটা, এই বরাদ্দকৃত টাকাটা, যেটা পে স্কেল, সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুলে আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নের জন্য যে টাকাটা রেখে আছে, এই টাকাটা এইভাবেই খরচ করা হবে, কিন্তু পে স্কেল বাস্তবায়ন হবে না। আমি মনে হয় কিছুটা বোঝাতে পারছি আপনাদের যে কেন, আমার যে কথার যে শিরোনাম ছিল যে কেন পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না, এই কারণেই পে স্কেল বাস্তবায়ন হচ্ছে না। এই ধরনের আরো কারণ আছে, এই ধরনের আরো কারণগুলো আছে, যে কারণগুলোর জন্য দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই খারাপের মধ্যেও তো একটা ব্যবস্থা করে রাখছিল, এই খারাপের মধ্যে অনেক একটা অবস্থা করে রাখছিল পে স্কেলটা বাস্তবায়ন করার জন্য, কিন্তু সেই জিনিসটা মুখের খাবার, এই সরকারি কর্মকর্তা কর্মচারী বা জাতীয় স্কুলে আওতাধীন কর্মকর্তা কর্মচারীদের মুখের খাবার কেড়ে নিয়ে এখন অন্যভাবে অন্যদেরকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, আর ফাঁকিতে পড়লো জাতীয় স্কুলে আওতাধীন তো কর্মকর্তা কর্মচারীরা। এই হচ্ছে আমাদের সরকার ব্যবস্থার উজ্জ্বল ঝকঝকে দৃষ্টান্ত। তো এতক্ষণ অনেক কথাই বললাম,
আর কি বলবো, আবার অন্য কোনো সময় অন্য কোনো দিন আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তখন পর্যন্ত বিদায় যাচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।